আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা একটু চ্যাট বক্সে লিখতে পারেন। আমার অডিও যাতে হ্যাঁ, ওয়ালাইকুম শুনতে আসসালাম, পাচ্ছি। জি ভাই আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, গ্রেট। থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আমরা খুব আসসালাম। বেশি সময় ডিলে না করে ডিরেক্ট স্ক্রিনটা শেয়ার করতেছি আমি, হ্যাঁ? হুম। আমাদের আসলে ফ্রি সেশন তো, তো আমি জুমটা ফ্রি ব্যবহার করতেছি। তো 30 মিনিটস পরে এটা সম্ভবত অফ হয়ে যাবে। তো যদি আমাদের টপিকটা আমরা কভার করতে না পারি, তাহলে আমি আপনাদেরকে আবার নতুন আরেকটা লিংক শেয়ার করব, হ্যাঁ? তো আমি এখন জাস্ট এক্সেল ফাইলটা ওপেন করছি। আপনি কি স্ক্রিনে এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। দেখতে পাচ্ছি। তো আমাদের এই সেশনটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা আমি এখানে বেসিক্যালি ফ্রেশারদেরকে বেশি এন্টাইটেল করতে চাচ্ছি। আহ, তাদের যারা আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেরকম ভাবে কোনো ট্রেনিং করে নাই বা ওইরকম ভাবে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই। প্রবলেমটা ফেস করি এই কারণে, যখন দেখা যায় যে ফ্রেশাররা সিভি বানাতে চায় আমার কাছে, তখন দেখা যায় যে আমি যখন সিভিতে কোনো কিছু লিখবো, তাদের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওইরকম নাই, কোনো ট্রেনিং নাই, হ্যাঁ? তো আপনাদেরকে এই সেশনের মাধ্যমে একটা মেসেজ দেওয়া যে যখনই কোনো রকম কোনো স্কিল গেইন করার স্কোপ পাবেন, জাস্ট গো ফর ইট। ঠিক আছে, এটা আমি আমার 9 বছরের এইচআর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হচ্ছে আমি জিসকা ফার্মাসিউটিক্যালসে 2017 থেকে 2013 থেকে 2017 সাল পর্যন্ত কাজ করেছি পেরোলে, এইচআর এ। তারপরে 2017 থেকে 2022 সাল পর্যন্ত কাজ করেছি আমি ব্র্যাকে। সেখানে আমি কম্পেনসেশন বেনিফিট অর্থাৎ রিওয়ার্ড ম্যানেজমেন্টে ছিলাম, এইচআর এ। তো ওই সুবাদে আসলে প্রচুর এইচআর যারা প্রফেশনালস আছে তাদের সাথে তো কানেক্টিভিটি আছে। তো এবং তাদের সাথে কাজ করার সুবাদে বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে যে কিভাবে আসলে জবের ক্ষেত্রে আপনারা স্কিলড হবেন, হ্যাঁ? তো সেই বিষয়গুলো আমি পরবর্তীতে যদি সময় পাই বলবো ডেফিনেটলি। তো এখন আহ, এই সেশনটার পার্টিকুলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ট্যাক্সের বিষয়গুলো মোটামুটি একটু ভালো মতো জেনে তারপর ইন্টারভিউ বোর্ডে এটা নিয়ে আপনি নিজেকে এটা সেল করবেন। যেমন যারা এখানে ধরেন এইচআর ব্যাকগ্রাউন্ডে আছেন, এইচআরএম, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, তাদের সিভিতে আমি চাই যে আপনারা যদি অন্য কোনো স্কিল ওইভাবে না রপ্ত করে থাকেন, ধরেন আপনার সামনে একটা ইন্টারভিউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা একটু মিউট হয়ে যান সবাই, হ্যাঁ? আমি ডিসকাশন করছি তো। তো যখন হচ্ছে ইন্টারভিউতে ধরেন আপনার সিভিটা ওইরকম স্ট্রং না, তারপরেও আপনি বলবেন যে হ্যাঁ আমি ট্যাক্স ফ্রম স্যালারির যে ডিডাকশনের যে বিষয়টা আছে এটা আমি কম বেশি জানি। আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি তার মধ্যে বেশ কিছু জায়গাতে আমাকে পার্টিকুলারলি ট্যাক্স নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ আমার কাজটাই আসলে পেরোলে ছিল, রিওয়ার্ড ম্যানেজমেন্টে ছিল। ইউনিক গ্রুপে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমাকে ট্যাক্স পুরো একটা ক্যালকুলেট করে দেখাতে হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আমি পারি নাই, টু বি ফ্র্যাঙ্ক, কারণ ওইভাবে আমার এক্সপার্টাইজটা ছিল না তখন। তো পরবর্তীতে ট্যাক্স সম্পর্কে যখন একটু নলেজটা বাড়লো, এরপরে তো পেরোলে সেটাকে আমি খুব ভালো ইন্টিগ্রেট করেছি। তো আমাদের এখন যেই ট্যাক্সের যে সাবমিশনটা চলতেছে সেটা হচ্ছে আমাদের আয় বর্ষ 2024-25-এর, হ্যাঁ? আর কর বর্ষ হচ্ছে 2025-26, মানে এখন। এটা আপনারা জমা দিতে পারবেন যারা এখানে ট্যাক্স সাবমিট করেন, রিটার্ন যারা দেন, তারা জানেন যে আমাদের প্রত্যেক বছরে দেখা যায় যে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাইমটা এক্সটেন্ড হয়। তো যেহেতু আমাদের এখনো এই সাবমিশনটাই চলতেছে, এই জন্য আমি এখন যেই ক্যালকুলেশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব, হ্যাঁ? তো এখানে আমার এই পুরো ফাইলটা হচ্ছে আসলে অটোমেট করা। আমি অটোমেট করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে আমার খুব সহজ হয়। যেমন এখানে আমি জাস্ট একটা নাম আইডি দিলাম, ধরেন আমার এমপ্লয়ি, আমার কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদের তো বিভিন্ন এমপ্লয় আইডি থাকে, পিনও বলে অনেক সময়। তো ধরেন কোনো একজন এমপ্লয়ির এমপ্লয় আইডি হচ্ছে 5040, তার নাম ধরেন রাফাত, আমি শুধু রাফাত দিলাম। ডেজিগনেশন লেটস সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট ধরেন এইচআর, হ্যাঁ? এখন এই ইনফরমেশনটা দেওয়ার পরে এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নন কনফার্ম, কনফার্ম, জেন্ডার হচ্ছে মেল ফিমেল।
কনফার্ম স্টাফ এবং নন কনফার্ম স্টাফের জন্য কিন্তু ট্যাক্সের যে ডিডাকশনটা হয় স্যালারি থেকে সেই সেটা কিন্তু একটু ডিফার করে। কেন? এখানে আবার দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর একটা হচ্ছে নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা বলতে কি বোঝায়? ধরেন আপনি যখন জয়েন করতেছেন তখন তো আপনি একজন নন কনফার্ম স্টাফ। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। কোন অর্গানাইজেশন 3 মাস পরে কনফার্ম করে, কোন অর্গানাইজেশন আবার 6 মাস পরে করে, আবার অনেকে দেখা যায় পারফরমেন্স ভালো না হলে আরো ডিলে করে। তো লেটস সে যেটা মোটামুটি সবার প্র্যাকটিস যে 6 মাসের মধ্যে একটা স্টাফকে কনফার্ম করা হয়। যখন আপনাকে কনফার্ম করা হবে তখন অর্গানাইজেশনে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, প্রভিডেন্ট ফান্ড বলতে আপনার যে গ্রস স্যালারির একটা বেসিক আছে, ওই বেসিক থেকে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে যে 7 থেকে 8% এই রেঞ্জের মধ্যে অ্যাজ পার লেবার ল এরকম আপনার একটা প্রভিডেন্ট ফান্ড থেকে আপনার একটা টাকা কেটে নেয়। লেটস সে আপনার আহ ইয়ে হচ্ছে 50,000 টাকা বেসিক, 1 লক্ষ টাকা ধরেন আপনার গ্রস, তো 50,000 টাকায় লেটস সে আপনার 10% পিএফ কাটে। হ্যাঁ, তাহলে আপনার 50,000 টাকায় 10% মানে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা একটা ফান্ডে যাবে এবং সমপরিমাণ টাকা কোম্পানিও দিবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জমা হবে 10,000 টাকা। এখন আপনার এই প্রভিডেন্ট ফান্ডে আপনি কিন্তু একজন মেম্বার হবেন লিখিত। তো এই মেম্বার হওয়ার পরে আপনার যদি 1 বছর আপনি পার করেন, এরপরে যদি আপনি চাকরি ছাড়েন, তখন কিন্তু আপনি আপনার অর্গানাইজেশনে যেই টাকাটা জমা আছে, লেটস সে আপনার 1 বছরে আপনার কাটছে হচ্ছে 5 × 60 মানে 60,000 টাকা, 60,000 টাকার দ্বিগুণ আপনাকে অর্গানাইজেশন দিবে। এটা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের রুল বললাম। এখন আরেকটা জিনিস আছে হচ্ছে নন রিকগনাইজড। নন রিকগনাইজডে কিন্তু অর্গানাইজেশন নিজের মতো করে আপনার বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড নিয়ে পার্সেন্টেজ করে, বা দেখা যায় যে অনেকে 1.5% দেয়, অনেকে রুল গুলো ফলো করে না, এবং ওইগুলো কিন্তু সরকার থেকে স্বীকৃত প্রাপ্ত না। যদি আপনার প্রভিডেন্ট ফান্ডটা সরকার স্বীকৃত হয় অর্থাৎ রিকগনাইজড হয়, তখন কিন্তু আপনাকে একটা বেনিফিট দিবে, সেটা আমি একটু পরে আলোচনা করব। কিন্তু নন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হইলে আপনার কিন্তু বেনিফিট নাই, বরং আপনার লস বেশি ট্যাক্সের ক্ষেত্রে। হ্যাঁ, আর তাহলে জব স্ট্যাটাস আমরা জানলাম। যখন আপনার কনফার্ম হবেন তখন আপনার প্রভিডেন্ট ফান্ডের যুক্ত হওয়ার কারণে আপনার ট্যাক্সের একটা চেঞ্জ আসবে, সেটা বাড়বে ট্যাক্স, কিন্তু আপনার এখানে বেনিফিটও আছে। আর আপনি যদি একজন মেল হন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্সের ক্যালকুলেশন একরকম হবে, আর আপনি যদি একজন ফিমেল হন সেই ক্ষেত্রে ট্যাক্সের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। তো ডান পাশে আমি এখানে আপনাদের জন্য যেই রুলটা আছে সেটা এখানে বলে দিয়েছি। যেমন এটা হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে প্রথম, মানে আপনি যা আর্ন করতেছেন, আপনার ট্যাক্সেবল ইনকাম যেটা আছে, প্রথম 3,50,000 টাকার উপর আপনার কোনো ট্যাক্স নাই। এই দেখেন এখানে শূন্য দেওয়া, এটা কিন্তু ইয়ারলি 1 বছরের হিসাব। হ্যাঁ, এরপরে আপনার ওই 3.5 লক্ষ টাকা বাদ যাওয়ার পরে আপনার হাতে তো আরো টাকা আছে, সেই টাকার পরবর্তী 1 লক্ষ টাকার যে স্ল্যাব আছে তার উপর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। ওই 1 লাখ টাকা দেওয়ার পরেও যদি আপনার হাতে আরো কিছু টাকা থাকে, পরবর্তী হচ্ছে আবার আমরা যে হচ্ছে 4 লক্ষ টাকার উপর যাচ্ছি সেটার উপর 10%। হ্যাঁ, আচ্ছা, রেকর্ডিং রিকোয়েস্ট দেওয়া লাগবে না, আমি আপনাদের পুরো সেশনটা রেকর্ড করতেছি, আমি রেকর্ডিংটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এভাবে বিভিন্ন স্ল্যাবে 30% পর্যন্ত আপনার ট্যাক্স বিভিন্ন স্ল্যাবের জন্য সরকার সেট করেছে। এখন এখানে একটা ডিফারেন্স হচ্ছে, আমি এই উপরের যে ডিসকাশনটা করলাম এটা কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে প্রথম 3.5 লক্ষ, কিন্তু যদি আপনি একজন ফিমেল হন আপনার জন্য একটা এডিশনাল বেনিফিট, সেটা হচ্ছে মহিলা করদাতা যদি আপনি হয়ে থাকেন তখন কিন্তু আপনার যে করমুক্ত সীমা সেটা 3,50,000-এর জায়গায় হবে 4 লক্ষ টাকা। এটা আপনার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে, আর থার্ড জেন্ডার বা প্রতিবন্ধী এটা আমরা ডিসকাস করছি না, এটা খুব রেয়ার কেস, এক্সেপশন যেই বিষয়গুলো সেটা তো আসলে কোনো উদাহরণ হইতে পারে না।
আমরা শুধুমাত্র পুরুষ এবং মহিলা এই দুইটা ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। ওকে, এবার আসেন, আমি যদি এখানে নন কনফার্ম স্টাফের ক্ষেত্রে চিন্তা করি যে একজন নতুন একটা স্টাফ জয়েন করছে, সে হচ্ছে মেল, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটা স্যালারি বসাই, লেটস সে আমি একটা রাউন্ড ফিগার এমন ভাবে বলবো যাতে আপনারাও বুঝতে পারেন। ধরেন আমি স্যালারি এখানে ধরলাম 1 লক্ষ টাকা। এটা কিন্তু মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি আমি 1 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু এটা পুরাটা অটোমেশন করা, তো এখানে পুরা ক্যালকুলেশন হয়ে গেছে। তো এখানে আমি আবার কি করছি দেখেন, স্যালারিটাকে বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করছি। আমরা যখন অর্গানাইজেশনে জয়েন করব, অর্গানাইজেশনাল প্র্যাকটিস অনুযায়ী যেহেতু আপনাকে একটা বোনাস দিতে হবে, ওই বোনাসের বিষয়টা আবার কিন্তু মানে লেবার লর সাথে সামঞ্জস্য করে রাখা যে বেসিকের সমান আপনাকে আপনার বোনাস দিতে হবে, আপনি এর কম দিতে পারবেন না। তো ওই জায়গাটাতে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এই বেসিকের জায়গাটাতে একটু ম্যানিপুলেট করে, ধরেন কখনো কম রাখে কখনো বেশি রাখে। তো লেটসে আমি 50% ধরলাম বেসিক, তাহলে 1 লক্ষ টাকার 50% যদি আপনার বেসিক হয় তাহলে 50,000 টাকা। তো আমি বাকি আমার যে 50% আছে সেটাকে আমি ধরেন হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ইউটিলিটি ইত্যাদির মধ্যে আমি ভাগ করে দিছি। তো আমার যদি আমি পার্সেন্টেজটা যোগ করি দেখেন 100% মিলে গেছে। হ্যাঁ, এখন এখানে আমরা একটা করেছি হচ্ছে মান্থলি ইনকাম, আর পাশে হচ্ছে 12 দিয়ে গুণ 1 বছরের ইনকাম। এখন আপনি যখন জয়েন করবেন, শুধুমাত্র তো আপনি বেসিক স্যালারি, আপনি যে গ্রস স্যালারি পাবেন তা কিন্তু না, আপনার বোনাস আছে না? দেখেন আপনি যদি বছরে দুইটা বোনাস পান 50,000 টাকা, তাহলে 50,000 ইন্টু 50,000 কত? 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকাকে আমি মান্থলি হিসাব করার জন্য এখানে 12 দিয়ে ভাগ করেছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা আপনার স্যালারি হয়, তাহলে আপনার পার মান্থ অর্গানাইজেশনাল একটা কস্ট যেটা আছে যে বোনাস দিবে 8,333 টাকা। এটা কিন্তু আপনার একটা ইনকাম। এখানে দেখেন আমরা কিন্তু একটা টার্ম ব্যবহার করেছি ইনকাম মান্থ। আপনি যত স্যালারির যতগুলো খাত থেকে আর্ন করবেন। তো আমাদের 1 লক্ষ টাকা স্যালারি, এর পাশাপাশি আমাদের মান্থলি একটা বোনাস আসতেছে 8,333 টাকা, যেটাকে আমি যদি ইয়ারলি চিন্তা করি তাহলে আমাদের আসছে 1 লক্ষ টাকা। তো এখন আপনার গ্রস স্যালারি বছরে 12 লক্ষ টাকা আসবে। 1 লক্ষ ইন্টু 12 লক্ষ, 12 তার মানে 12 লক্ষই আসবে। বেসিক স্যালারি 50,000 ইন্টু 12, 6 লক্ষ টাকা। এভাবে সবগুলো 12 দিয়ে গুণ করা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার স্যালারি যদিও বা 1 লক্ষ টাকা, বাট এটা হচ্ছে আমার সিটিসি বলা যেতে পারে। যে সিটিসি বলতে বোঝায়, এটাও নোট করে রাখতে পারেন। অর্গানাইজেশনে আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ সিটিসি। এটা ফাইন্যান্স বা যারা আপনারা এইচআর এ কাজ করেন তাদের কিন্তু লাগবে, সেই জন্য কিন্তু অর্গানাইজেশন জিজ্ঞেস করে। তো সিটিসি বলতে বোঝায় কস্ট টু দা কোম্পানি, অর্থাৎ আপনার পিছনে সারা বছরে একটা অর্গানাইজেশন যত টাকা খরচ করবে, ইনক্লুডিং আপনার চা নাস্তার বিল, ইনক্লুডিং ধরেন কার অ্যালাউন্স, তারপরে হচ্ছে আপনার বোনাস, প্রভিডেন্ট ফান্ড, এভরিথিং, সবকিছু মিলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে সিটিসি। ওকে, তো এটাকে যদি আমি এখন 12 দিয়ে গুণ করি, আমার বাৎসরিক সিটিসি আসতেছে বা ইনকাম পার ইয়ার আমার আসতেছে 13 লক্ষ টাকা। এবার আসেন, এই 13 লক্ষ টাকার উপর কিন্তু আপনাকে ট্যাক্স পুরোটা দিতে হবে না। এটা আপনার ইনকাম ইয়ার, মানে ইনকাম অ্যামাউন্ট। আমাদের ট্যাক্স দিতে হবে হচ্ছে ট্যাক্সেবল ইনকামের উপর, মানে যেটার উপর ট্যাক্স প্রযোজ্য। তো এখন এই বছরে এসে যেই চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে যে এখানে দেখেন আমি লিখে রেখেছি এক্সাম্পশন, মানে যেখান থেকে আপনি ছাড় পাবেন। সেটা হচ্ছে আপনার যেই স্যালারিটা আছে, টোটাল ইনকাম এই 13 লক্ষ টাকা, তার 3/1 এটা একটা অ্যামাউন্ট। তাহলে আমরা একটু এক্সেলে আলাদা একটা হিসাব করে দেখি যে আমাদের এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা। চলেন আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই। আচ্ছা, আমাদের 10 মিনিট আছে কিন্তু, হ্যাঁ, একটু আমাকে খেয়াল করে দিবেন, আমি তারপরে আপনাদেরকে সেকেন্ড আরেকটা লিঙ্ক দিব। তো এখন দেখেন, ভাইয়া ঠিক আছে, এক্সামিশন 1/3 আচ্ছা আসছে। আমি দেখি আগে, হ্যাঁ, ইকুয়াল টু 13 লক্ষ ডিভাইডেড বাই, আমি যদি এখানে আচ্ছা 13 লক্ষ হয় নাই, 13 লক্ষ ডিভাইডেড বাই আমি যদি এখানে 3 দেই, তাহলে দেখেন আসতেছে হচ্ছে 4,33,000। এটা একটা ভ্যালু, এই যে 1/3।
আরেকটা বলতেছে এক্সেল আমাকে মানে বা সূত্র আমাকে যে সর্বোচ্চ আমি 5 লক্ষ টাকা পর্যন্ত এক্সামশন পাবো, কিন্তু এই দুইটার মধ্যে যেটা কম, 5 লক্ষ টাকা এখানে বসানো আর এক্সামশন দেখেন 1/3 আসে 4,33,333 টাকা। তাহলে এর মধ্যে ছোট কোনটা বলেন তো? ছোট হচ্ছে 4,33,000। ওই ভ্যালুটা দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। উপরেরটা, হ্যাঁ। ঠিক আছে, মানে এটা পুরোটা অটোমেশন করা। আচ্ছা, এবার 13 লক্ষ টাকা ছিল আমার আর্নিং, 4,33,000 টাকা আমি পেয়েছি ছাড়। কেন? ওই যে আমার 13 লক্ষ টাকার 1/1/3 হচ্ছে 4,33,000, এবং 5 লক্ষ এবং এই দুইটা ভ্যালুর মধ্যে কম দেখে এই ভ্যালুটা আমার জন্য অ্যালাউড। তাহলে 13 লক্ষ থেকে 4,33,000 টাকা বাদ গেলে আমার থাকে 8,66,000 টাকা। দিস ইজ মাই ট্যাক্সেবল ইনকাম। এর উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন এর উপর আমি ট্যাক্স কত টাকা দিব? তখনই চলে আসে হচ্ছে আমাদের এই শর্ত, যেটা হচ্ছে যে যদি পুরুষ হয়ে থাকেন, প্রথম 3,50,000 টাকার উপর আপনার কোনো ট্যাক্স নাই, তাহলে আমি এই ভ্যালুটাকে একটু কপি করে রাখি। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম, তাই না? তাহলে আমি যদি এক্সেল ফাইলটাতে যাই, সেটা ভ্যালু পেস্ট করে দিই, সরি। আর আমরা আরেকটা কাজ করে নিব, এই রুলটা আমাদের একটু জাস্ট, সরি এই রুলটা না, কই গেল, এই রুলটাকে আমরা একটু কপি করে নিয়ে নিই যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি ফার্স্ট আপনাদেরকে। এখানে আমরা ভ্যালুটা পেস্ট করে দিলাম। তাহলে দেখেন একজন পুরুষের ক্ষেত্রে আমরা বলছিলাম প্রথম 3,50,000-এর উপর আপনার কোনো ট্যাক্স নাই। তাহলে এই টাকা মাইনাস আমি যদি 3,50,000 টাকা করে দেই, তাহলে আমার হাতে থাকে কিন্তু 5,16,667 টাকা। এই টাকার কি করব আমরা? 1 লক্ষ টাকার 5% দিয়ে দিব। তাহলে আমি এখানে 1 লক্ষ টাকা বসাই। 1 লক্ষ টাকার উপর আমাদের ট্যাক্স আসবে হচ্ছে 5%। তাহলে আমাদের 5,000 টাকা ফার্স্টে ট্যাক্সের অ্যামাউন্ট আসলো। এখন আমার এই যে 5,16,000 থেকে যদি আমি 1 লক্ষ টাকা বাদ দেই, আমার হাতে কিন্তু এখনো 4,16,667 টাকা আছে। তো এরপরে দেখেন আমি কিন্তু পরবর্তী থার্ড স্ল্যাবে 4 লক্ষ টাকার উপর 10% আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমি এখানে 4 লক্ষ বসাই। এই 4 লক্ষর উপর আমার ট্যাক্স আসবে কত? 10%। তাহলে 40,000 টাকা আসতেছে। ঠিক আছে, আচ্ছা, আমার হাতে কি আরো টাকা আছে? আছে কিন্তু। এই যে 4,16,000 মাইনাস চার আছে, লক্ষ টাকা আছে। 16,000, 16,667 টাকা। 16,000, ওইটা আমাকে এই যে 4 নম্বর যে স্ল্যাব আছে এর উপর আমাকে হিসাব করতে হবে। তাহলে আমি 15%। 16,667 ইন্টু 15% আমি এখানে ট্যাক্স আমার চলে আসবে। তাহলে আমাদের এই তিনটা ভ্যালু যদি আমি যোগ করি, দেখেন এই 47,500 টাকা হচ্ছে আমার ট্যাক্স ইয়ারলি দিতে হবে। তো এখন আমি দেখি আমাদের কত আসছে, দেখেন তো মিলে গেছে কিনা। 47,500 অ্যাকুরেটলি আসছে না? চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, গ্রেট। মিলছে। এইবার এখনো কিন্তু আপনার একটা ছাড়ের স্কোপ আছে। সেটা কি দেখেন, এটাকে বলা হয় রিবেট অন ইনভেস্টমেন্ট। সরকার কর্তৃক আপনাকে কিছু স্কোপ দেওয়া হচ্ছে, যেই জায়গাটাতে আপনি ইনভেস্ট করতে পারবেন। যেমন জীবন বীমা আছে, তারপরে হচ্ছে আপনার জাকাতের ফান্ড আছে, এরকম বেশ কিছু ফান্ড আছে। এটার জন্য আমাদের একজন এক্সপার্ট ট্যাক্স প্র্যাকটিশনার থাকার কথা, উনি হয়তো বলতে পারবেন। রেজা ভাই কি আছেন, বা মিফতা ভাই? এত্রইলে আগরলে। আচ্ছা, ওনারা মনে হয় এখনো জয়েন করে নাই। হাওয়েভার, তো ওই পর্যন্ত আমাদের যাওয়া দরকার নেই, আপনাদেরকে ওইগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসাও হয়তো করবে না, ওনারা ট্যাক্স ক্যালকুলেশনটাই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এরপরে আসেন, এখানে দেখেন রিবেট অন ইনভেস্টমেন্ট বলে একটা অপশন আছে। সেটা হচ্ছে আপনি আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম আছে, এই যে 8,66,000 টাকা, এর উপরে আপনি কিন্তু 3% একটা কি করতে পারবেন, ওই ইনভেস্টমেন্ট দেখাইতে পারবেন। তাহলে এই যে আমরা যদি এই টাকাটার উপর 3% বসাই, 26,000 টাকা। আবার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট মানে আপনার যা আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করছেন, ওইটা আপনাকে দেখা যায় যে
ট্যাক্স ইয়ার যখন শেষের দিকে আসে তখন আমরা অনেকে সাবমিট করি যে ভাই আমি এই জায়গায় ইনভেস্ট করছি, আমার এই ডকুমেন্ট। তো ডকুমেন্টের উপর যিনি ট্যাক্স কাটে তখন তিনি সেটাকে অ্যাডজাস্ট করে দেয়। বাট প্রথমে চিন্তা করে যে আপনি আহ, যাই হোক মোটামুটি ধরেন 3% একটা আপনি ইয়ে পাবেন, ট্যাক্সেবল একটা ছাড় পাবেন। কারণ 3%-এর নিচে আপনাকে ওই সুবিধা সরকার কোনোভাবেই দিবে না। এখানে তিনটা রুল আছে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট দেখাইতে পারবেন। ঠিক আছে? তো এখন এই তিনটার মধ্যে দেখবেন যে আপনি এবার গভর্নমেন্ট এমন একটা ট্রিক অ্যাপ্লাই করছে, 3%-এর বেশি আপনি কোনোভাবে ছাড় পাবেনই না, যেই ক্যালকুলেশনে আপনি করেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই, যার জন্য আমি কোনো এখানে ছাড় পাই নাই। লেটস সে আমি এবার এখানে একটা ইনভেস্টমেন্ট দিলাম, ধরেন আমি ইনভেস্টমেন্ট করেছি হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে আমার 15%-এর 1 লক্ষ টাকার ক্যালকুলেশনে আমি ছাড় পাবো। আমি এই একটা ঘরে 1 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু টিক সাইনটা দেখেন একটু আগে উপরে ছিল, এখন এখানে নিচে টিক চলে আসছে অটোমেটিকলি। আপনি এই 1 লক্ষ টাকার 15% মানে 15,000 টাকা, 47,500 টাকা আপনার ট্যাক্স ছিল, সেইখান থেকে আপনি 15,000 টাকা আপনি ছাড় পেয়ে আপনার ট্যাক্সেবল যেই অ্যামাউন্টটা আসছে, এই যে আফটার রিবেট, সেটা হচ্ছে বিয়োগ করলে আসে 32,500 টাকা। এই 32,500-কে আমরা ভাগ করতেছি 12 দিয়ে, কারণ এটা তো আপনার ইয়ারলি ট্যাক্স। এই ট্যাক্সটাকে আমরা 27 মানে 12 দিয়ে ভাগ করলে আমার যদি বেতন 1 লক্ষ টাকা হয়, আমাকে মান্থলি ট্যাক্স দিতে হবে 2,708 টাকা। এখন এই যে আমাদের 47,500 টাকা আসলো না, এটার কিন্তু ব্রেকডাউন দেখেন সুন্দরভাবে আমি এখানে অটোমেট করে দিয়ে দিছি। আমি স্যালারি বসানোর সাথে সাথে এখানে জিনিসগুলো অটোমেট হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই এবার যদি লেটস অ্যাজিউম যে আমার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে, তাহলে আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে? আমি যদি এখানে জাস্ট কনফার্ম থেকে নন কনফার্ম থেকে কনফার্ম করে দেই, ট্যাক্সের ক্যালকুলেশন পুরা চেঞ্জ হয়ে যাবে দেখেন। কারণ আমার ট্যাক্সেবল ইনকাম এখন বেড়ে গেছে। রিজনটা কি? প্রভিডেন্ট ফান্ড হিসেবে আমার 60,000 টাকা কিন্তু যোগ হচ্ছে, যার জন্য এক্সকিউজ মি এখন ভাইয়া, আমাদের ট্যাক্সেবল ইনকাম নয় এক্সকিউজ লক্ষ মি। 6,667 টাকায় বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে ও ভাইয়া আমাদের 10 মিনিট। আরো 7 মিনিট আছে বোধহয় না? হ্যাঁ, একটু আমাকে দেখতেছি। রিমাইন্ড করেন যখন হ্যাঁ 29 সাত হবে মিনিট তখন আছে। বলেন, হ্যাঁ? তখন আমি আপনাদের নতুন লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তো এখন এই যে দেখেন এখানে আমাদের 53,500 টাকা, এটাকে ভাগ করলে মানে সরি ভাগ না, ওই রিবেটের পরে 18,000 টাকা। এখন দেখেন ট্যাক্সের অ্যামাউন্টটা একটু বেড়ে যাচ্ছে, 2,958 টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এখানে একটা সুবিধা হচ্ছে, ওই যে আমি বললাম প্রভিডেন্ট ফান্ড যদি আপনার রিকগনাইজ হয় তাহলে আপনার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট নাও করেন, এরপরেও আপনি কিছু ছাড় পাবেন। দেখেন আমাদের প্রভিডেন্ট ফান্ড বাবদ 1 বছরে আমাদের জমছে কত? 60,000 টাকা না? 60,000 টাকা আমাদের অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হচ্ছে না, আমাদের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে 1,20,000 টাকা। কারণ কি বলেন তো, কে বলতে পারবেন? ওই যে মালিক ও টাকা সম দেয়। হ্যাঁ, পরিমাণ ও মালিক এক্স্যাক্টলি, আবার মালিকও দিচ্ছে। আমাকে সম পরিমাণ একটা টাকা দিচ্ছে। ওই 1,20,000 টাকা আপনি কিন্তু পুরাটা ইনভেস্টমেন্ট দেখাইতে পারবেন। তাহলে দেখেন এখানে অটোমেটিকলি পিএফ থাকার কারণে এখানে কিন্তু এখন 1,20,000 অটোমেটিকলি চলে আসছে। 1,20,000-এর 15% আপনি ছাড় পাবেন, তাহলে চলে আসলো 18,000 টাকা। ওই 18,000 টাকা দেখেন এখান থেকে অটোমেটিকলি মাইনাস হয়ে আপনার 35,500 টাকা চলে আসছে। তো যখন আপনি কোন একটা অর্গানাইজেশনে জয়েন করবেন, মেক শিওর জিজ্ঞাসা করবেন যে আপনারা যে আহ, আপনাদের কি প্রভিডেন্ট ফান্ড আছে? তারা বলবে হ্যাঁ আছে। তখন জিজ্ঞাসা করবেন এটা কি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নাকি নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে ওই শর্ত প্রযোজ্য যে আপনি আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকতে হবে, যে রুল হচ্ছে যে আপনার কনফার্মেশন হওয়ার পরে 1 বছর। জি জি আই নো, আই নো ওটা আমি বলছি যে প্রভিডেন্ট ফান্ডে যদি মানে এখানে তো যেমন বলছে জি, যে 60,000 টাকা দেন মালিক পক্ষ 60,000 টাকা দিবে, এই হ্যাঁ হ্যাঁ, হিসাবে সব নেওয়া মানে এটা কি রিকগনাইজড সবসময় হয় এটাই, সেটার উপরে বলছি। রিকগনাইজড এটা একটা
গভর্নমেন্ট প্রদত্ত রুল এটা। এটা আপনি বাংলাদেশ লেবার লতে যদি পড়েন, ওইখানে একদম স্পেসিফিকলি লেখা আছে, প্রভিডেন্ট ফান্ডের আলাদা চ্যাপ্টার আছে, ওইখানে আপনার সুন্দর দেওয়া আছে। বাট ওই নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডেরও একটা স্কোপ আছে। তো ওই জিনিসটা যখন প্র্যাকটিস করা হয় তখন আবার এমপ্লয়ের একটা লস আসে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এখন অর্গানাইজেশনে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই আপনাদের কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ডটা কি রিকগনাইজড নাকি নন রিকগনাইজড। যদি রিকগনাইজড হয় তখন আপনাদের জন্য কিন্তু এটা একটা বেনিফিট, কারণ আপনি ট্যাক্সের কিন্তু একটা ইয়ে পাবেন, সুবিধা পাবেন। আর ট্যাক্সের এই বিষয়টা কেন শেখাচ্ছি জানেন? আপনি যদি এইচআর এ কাজ করেন, যখন আপনারা রিক্রুটমেন্টে কাজ করবেন, যখন আপনি কাউকে হায়ার করবেন, দেখবেন তারা জিজ্ঞাসা করবে ভাই আমার টেক হোম মানি কত। টেক হোম মানি বলতে, আচ্ছা আমি একটু রেকর্ডটা আবার একটু অন করে রাখি, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, রেকর্ড চলতেছে, ফাইন। আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার টেক হোম মানি কত। তখন আপনি এই ট্যাক্স ক্যালকুলেশন করে ওনার যে স্যালারি থেকে ট্যাক্সটা বাদ যাবে, মানে অ্যাজাম্পশন যেটা ফোরকাস্টিং, ওই ফোরকাস্ট অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে আপনি বলবেন যে আপনার টেক হোম মানি এত। তখন ওই এমপ্লয়িটা বা ক্যান্ডিডেটটা তখন একটু ডিসাইড করতে তার জন্য সুবিধা হবে যে সে জয়েন করবে নাকি না করবে। তো আপনাদের যদি এরকম একটা ফরম্যাট রেডি করা থাকে তখন কিন্তু প্যারা নাই। তো এটা আমি, এরকম কাজটা হচ্ছে আমি আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে করছিলাম। যখন রিক্রুটাররা জিজ্ঞাসা করতো সাথে সাথে বলে দিতাম, এবং তারা খুব দ্রুত রিক্রুটমেন্ট করতে পারতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন আসেন, আমি আহ, ধরলাম এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজড, তো নন রিকগনাইজড এর জন্য আমার ফরম্যাট রেডি করা। তো ধরেন আমি একইভাবে এখানে একটা এমপ্লয় আইডি দিলাম বা নাম টাম দিলাম। হ্যাঁ, এখন এখানে আমি যদি স্যালারি বসাই, ধরেন 1 লক্ষ টাকায় আমি বসাচ্ছি, 1 লক্ষ টাকা বসাইলাম, উনাকে আমি কনফার্ম করে দিলাম, আর উনি একটা মেল। ঠিক আছে, দেখেন উনার কিন্তু কোন রকমের ট্যাক্সের এগেনস্টে, কোন ইনভেস্টমেন্টের এগেনস্টে কোনো রিবেট নাই। এখানেই হচ্ছে ডিফারেন্স, যে আপনি যদি নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আপনার কোম্পানিতে থাকে, তখন কিন্তু এই যে আমি যে বললাম না যে আমাদের 1,20,000 টাকার উপর 15% ছাড়, ওইটা কিন্তু আপনি পাবেন না। মানে ইনভেস্টমেন্ট আপনি দেখাইতে পারবেন না। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি যারা আছে তাদের একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়, তখন তাদেরকে ট্যাক্সটা বেশি দিতে হয়। কিন্তু যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট নাও থাকে, আপনি যদি একটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যুক্ত কোনো কোম্পানিতে জব করেন, তখন আপনি ট্যাক্স কিছু হলেও কম দিবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের রিকগনাইজড এবং নন রিকগনাইজড এর ডিফারেন্স। এবার আসেন, আমি যদি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের একটা ফিমেলের কথা চিন্তা করি, যে 1 লক্ষ টাকাই বেতন পাচ্ছে, সে যদি মহিলা হয় তাহলে তার ট্যাক্স কত দিতে হবে। আবার আমরা একটু চেক করে নেই, একজন মেলের ক্ষেত্রে ট্যাক্স ছিল কত, 2,958 টাকা, ইফ হি ইজ কনফার্ম অ্যান্ড ইফ হি ইজ এ মেল স্টাফ। এবার আমি যদি ফিমেল স্টাফ চিন্তা করি এবং কনফার্ম স্টাফ চিন্তা করি, বা নন কনফার্ম ফার্স্টে দেখি, ধরেন সে প্রভিডেন্ট ফান্ডের জন্য এখনো প্রযোজ্য না, তাহলে দেখেন পিএফ কিন্তু এখানে নাই, চলে গেছে, বাট সে বোনাস তো পাবে। তো তার ট্যাক্সেবল ইনকামটা দেখেন কত আসতেছে, ওই একই অ্যামাউন্ট আসবে, 8,66,000 টাকায় আসবে। কিন্তু দেখেন 45,500 টাকা ছিল হচ্ছে একটা মেলের ক্ষেত্রে, কিন্তু ফিমেল হওয়ার কারণে তার 41,667 টাকা আসতেছে। কেন? কারণ তার প্রথমেই 3,50,000-এর জায়গায় 4 লক্ষ টাকা হচ্ছে সে ছাড় পেয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে মহিলা হওয়ার জন্য। তো আমরা যদি সেম ক্যালকুলেশনটা এখন একইভাবে দেখি, যে একজন ফিমেল স্টাফ, তো আমাদের এখানে তো ক্যালকুলেশন করাই আছে, আমরা এখান থেকে মাইনাস করব হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে দেখেন 1 লক্ষ টাকা যদি দেই, তার উপর 5% 5,000 টাকা, বাকি থাকে 3,66,000 টাকা। এখন দেখেন 3,66,000 হওয়ার কারণে তার কিন্তু আর পরবর্তী স্ল্যাবে যাওয়ারই দরকার নাই। কারণ এখানে দেখেন সে, সেটাকে ডিলিট করে দিই, কারণ হচ্ছে পরবর্তী স্ল্যাবে যাওয়ার জন্য তো তার 5 লক্ষ টাকা হাতে থাকতে হবে, কিন্তু তার হাতেই আছে 3,66,000 টাকা, তার মানে তার এই স্ল্যাবে এসে তার কাজ শেষ। এখন এখানে যদি আমি এইটুকু টাকার 10% হিসাব করে ফেলি, তাহলে দেখেন তার ট্যাক্স কত আসতেছে, 41,667 টাকা। বুঝতে পারছেন? ওইটাই দেখেন এখানে কিন্তু অটোমেট ভাবে চলে আসলো। এবং সে এখন যদি তাকে আমি একটা কনফার্ম স্টাফ বানাই দিই, অর্থাৎ তার প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, তাহলে তার
পিএফ এর কারণে কিছু স্যালারি বেড়ে যাবে। এখন আবার তার ট্যাক্সটা সামান্য বেড়ে, তাও দেখেন যে মেল স্টাফ ছিল যার 2700 টাকা করে কাটতো, কিন্তু ফিমেল স্টাফের 2333 টাকা মাত্র কাটতেছে। তো এইভাবে আপনি যেই স্যালারি দেন না কেন, এটা পুরাটা অটোমেট হবে। লেটস সে আমি এখন 5 লক্ষ টাকা দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একজন মহিলা স্টাফ, 5 লক্ষ টাকা তার স্যালারি। তাহলে তার দেখেন অটোমেট হয়ে এইখানে আপনি দেখতে পারবেন এই যে তার ট্যাক্সেবল ইনকাম 14 লক্ষ আপনার ট্যাক্সটা আর কি, পেয়েবল ট্যাক্স যেটা 14,40,000 টাকা। এটা কিভাবে আসছে তার ব্রেকডাউন দেখেন, এটা মিলে গেছে না? ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে, আমি যেহেতু এক্সেল এক্সপার্ট, আপনারা আমাকে অনেকে জানেন যে আমি আহ, আপনার মাইক্রোসফট সার্টিফাইড। তো আমি দেখা যাচ্ছে যে এক্সেল ট্রেনিংও করাই। তো এখন ওই জন্য আমি এই জিনিসটাকে পুরোটা অটোমেশন করে রাখছি, যাতে আপনাদেরকে খুব দ্রুত আমি ট্রেনিংটা শিখিয়ে দিতে পারি। ঠিক আছে। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। বিইং এ এক্সেল এক্সপার্ট, আমার জন্য যেই সুবিধাটা হচ্ছে যে আমি চাইলে আমার স্টাফের প্রত্যেকটা শিট, আমার ধরেন আমাকে একজন জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার যে ট্যাক্সের ক্যালকুলেশনটা করতেছেন এটা আমাকে একটু আপনি পিডিএফ এ দেন না, মেইলে। তো এখন আমার কি আবার ওই ফাইলে যে সেভ করা এত সময় আছে? নাই। এখানে দেখেন আমি একটা অটোমেশন করে রাখছি, জেনারেট পিডিএফ। আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, জেনারেট পিডিএফ, আমি একটা লোকেশন দিয়ে রাখছি, ওই লোকেশনে তার এমপ্লয়ি আইডি অনুযায়ী পুরা পিডিএফটা সেভ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। দেখেন জেনারেট পিডিএফ এ ক্লিক করি, হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই ফাইলটা কোথায় সেভ হয়ে আছে। আমি যদি এই পিডিএফ ফোল্ডারে যাই, এখানে আমি পেয়ে যাব। এই দেখেন, এই মাত্র এই যে 10টা 34 বাজে মাত্র ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পিডিএফ ফাইলটা, এই দেখেন সুন্দর মতো ওনার ওয়ান পেজে নাম সহ সুন্দরভাবে আমি তাকে মেল করে দিলাম। এটা হচ্ছে এক্সেলে যদি আপনি দখল আপনার ভালো থাকে, তখন আপনি অনেক বেনিফিট পাবেন। এই যে আমি অনেক চিল্লাই না। আর এখানে আমাদের সাথে আপনারা কেউ কি বিউবিটি থেকে আছেন স্টুডেন্ট, আমার ছোট কোনো ভাই বোনেরা? আচ্ছা। তো আমি কিন্তু রিসেন্টলি জি আপনাদের ভাইয়া। হায়ার অথরিটি একজনের সাথে দেখা করছিলাম। জি আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের, মানে আমি তো বিউবিটির স্টুডেন্ট, আমি নিজেও দেখছি এবং অনেক স্ট্রাগল করছি যে ধরেন অর্গানাইজেশনে আমাদেরকে যেভাবে এক্সেল প্র্যাকটিস করানো হয়, বা আমাদেরকে যেভাবে এক্সেলটা প্র্যাকটিস করতে হয়, ভার্সিটিতে এগুলো কিছুই শেখায় না, রিয়েলি কিছু শেখায় না। হ্যাঁ, কারণ অর্গানাইজেশন বা কর্পোরেট প্র্যাকটিস টোটালি ডিফারেন্ট। তো আমি পিচ করেছিলাম যে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে একটা সেশন ওখানে নিতে, বা আম, এরকম যদি হয় যে একটা এক্সেল এর একটা আলাদা কোর্স যদি লঞ্চ করা যায়, তখন আমি যেহেতু কর্পোরেটে কাজ করছি, আমি কিন্তু জানি যে কিভাবে শেখালে আহ, যারা এই যে ফ্রেশাররা আছে তারা অর্গানাইজেশনে যে আর স্ট্রাগল করবে না। আপনাদের প্রত্যেকের সিভিতে আমি শিওর আপনারা লিখে রাখেন যে প্রফিশিয়েন্ট ইন মাইক্রোসফট এক্সেল বা এক্সপার্ট ইন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। এটা সবারই কমন থাকে। বাট যখন সিভি দেখে একটা রিক্রুটার মনে করে আচ্ছা ঠিক আছে, সে তো লেখছে যে সে এক্সেল ভালো পারে, আমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে এক্সেলে অনেকগুলো কাজ করে দিতে হবে, দেখি তাকে একটা এক্সেল টেস্ট নেই। যখন এক্সেল টেস্ট নেওয়া হয় তখন ফেল করে, পারে না। তো রিক্রুটাররা বলে যে আমরা তো ভাই ভালো ক্যান্ডিডেট পাচ্ছি না। আবার ফ্রেশাররা বলে যে আমাদেরকে তো এক্সপিরিয়েন্স দিচ্ছেই না, তো আমরা কি শিখবো? এখানে বড় একটা গ্যাপ আছে। রিক্রুটাররা চায় যে আপনি রেডি হয়ে আসেন। আমি যদি একটা ইউনিভার্সিটির স্পেসিফিকলি আপনাদেরকে রেফারেন্স দেই, বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তাদের যে ফ্রেশার যারা আসছে, আমি তাদের সাথে কাজ করছি আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে, তারা অনেক বেশি স্কিল্ড। তাদেরকে কিন্তু এই জিনিসগুলো সামহাও শিখায় আনা হয় এবং তারা পারফর্ম ভালো করে। অনেক অর্গানাইজেশনে আপনি দেখবেন যে বিইউপি কে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স রাখা হয়। তো এটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় অনেক ইউনিভার্সিটি আছে যাদের এই জায়গাটাতে ওয়ার্ক করা উচিত। কারণ আপনি যে এত বছর ধরে, 4 বছর ধরে আপনি গ্রাজুয়েশন করতেছেন, হ্যাঁ, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে মাইক্রোসফট এক্সেল এর দরকার নাই। বাট এই জায়গাটাতে আপনাদেরকে খুব বেশি নেগলেক্ট করা হয়।
ঠিক আছে? তো আমি চেষ্টা করতেছি, আমি আবার হয়তো বা অক্টোবরে আমাকে বলছে যে অক্টোবরে হয়তো বা ওনারা একটা সেশন অ্যারেঞ্জ করবে। তো আমি বলতেছিলাম যে আমি যেহেতু বিউবিটিরই প্রোডাক্ট, তো আমি তো চাই আমার যারা ছোট ভাই বোনরা আছে, আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি শেখাই তাদেরকে। ঠিক আছে? তো হাউএভার, তো আমি জাস্ট আপনাদেরকে আজকের এই সেশনটা থেকে যে এই বিষয়টা নিয়ে শেখানো আমার টার্গেট ছিল যে আপনারা এই যে ট্যাক্সের যে ক্যালকুলেশনটা আছে, আমি আপনাদেরকে এই ট্যাক্সের যে স্ল্যাবের যেই ফাইলটা, এটা পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা যাতে আরেকটু গো থ্রু করতে পারেন। আর আমাদের এখানে কি রেজা ভাই আছেন? শাইনুর ভাই, আমাদের আইটিপি ভাইয়াকেও আমি ইনভাইট করে রাখছিলাম যাতে ভাইয়া কিছু বলে। বা মিফতা ভাই কি আছেন কিনা, একটু আনমিউট করে যদি বলেন। মানে ওনারাও আমার লার্নার। আহ শাহিনুর ভাই আমার লার্নার না, বাট মিফতা ভাই আমার লার্নার। ওনারা রিসেন্টলি আইটিপি মানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হয়েছে, তো ট্যাক্স নিয়ে ওনাদের আরো অনেক হিউজ লেভেলের ধারণা আছে। তো আপনাদেরকে যে কোশ্চেন গুলো করবে সেটা কি, সেটা হচ্ছে যে আপনাকে একটা স্যালারি দিয়ে বলবে, একটা টার্ম দিয়ে বলবে যে ধরেন আমাদের কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে রিকগনাইজড, এই কথাটা উল্লেখ করে দিবে। দিয়ে স্যালারি দিয়ে বলবে যে আপনি আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করে বলেন মান্থলি ক্যালকুলেশন কত হবে। আপনাকে একটা এক্সেল ফাইল দিয়ে দিবে, ওই এক্সেল ফাইলে আপনাকে এই ক্যালকুলেশনটা করে দিতে হবে। এবং যদি আপনি ট্যাক্স জানেন, মানে স্যালারি ট্যাক্স ডিডাকশন কিভাবে হয়, এটা যদি সিভিতেও লিখতে পারেন, ডেফিনেটলি আপনি একটা ভ্যালু পাবেন। ধরেন আপনার মতো ফ্রেশার আরো 10 জন সিভি দিচ্ছে, তারা কিন্তু এই জিনিসটা মেনশন করবে না। কিন্তু আপনি এই যে আজকে সেশনটা জানলেন, এটা নিয়ে যদি আরেকটু পড়ালেখা করেন, কিছু ক্যালকুলেশন করেন, এই স্ল্যাবের রুলস গুলো যদি জেনে থাকেন, তখন যদি আপনি তাকে ইন্টারভিউতে বলতেও পারেন যে হ্যাঁ আমি জানি স্যার, প্রথম পুরুষ যারা আছে প্রথম 3.5 লক্ষ টাকার উপর হচ্ছে কোনো ট্যাক্স নাই, তারপরে 1 লক্ষ টাকাতে 5%, তার পরবর্তী 4 লক্ষতে 10%, এভাবে আপনি যদি স্ল্যাব গুলো বলে দেন, আর ওনারা জিজ্ঞাসা করবে যে আচ্ছা রিবেট অন ইনভেস্টমেন্টের ক্যালকুলেশনটা কি, তখন আপনি বলবেন ট্যাক্সেবল ইনকামের উপর 3%, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর 15%, অথবা সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লক্ষ, এর মধ্যে হুইচ এভার ইজ লোয়ার। ঠিক আছে? এক্সাম্পশন কি কি, এই টাইপের কোশ্চেন যদি আপনি অ্যান্সার দিতে পারেন, এবং আপনি যদি ওরা যদি কোনো আপনাকে ক্যালকুলেশন দেয়, সেটা যদি আপনি একদম পারফেক্টলি ক্যালকুলেট করে দিতে পারেন, তখন ডেফিনেটলি আপনি ফ্রেশার হওয়া সত্ত্বেও আপনার কিন্তু ওই অর্গানাইজেশনে জব হওয়াটা অনেক বেশি, মানে সুযোগটা বেশি থাকবে। আর এর পাশাপাশি আমি সবাইকে বলবো, এখানে যারা আছেন, এখানে হয়তো বা আমার কোনো লার্নারও আছেন, কারণ এখানে আমি এক্সপেক্ট করি নাই যে এত মানুষ আপনারা জয়েন করবেন। আমি চিন্তা করছিলাম গুগল মিটে ট্রেনিং করাবো, 100 জনের মতো হবে। তো এখানে অনেকেই আছেন। তো যারা হচ্ছে আমার লার্নাররা আছে, তারাও কিন্তু এখন অনেক বেনিফিটেড হইতেছে। হ্যাঁ, আমি এক্সেলটাকে বেশি প্রায়োরিটি দিই। আমি কিন্তু দেখেন পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের উপরও ট্রেনিং নিতে পারতাম, বাট অর্গানাইজেশনে সব থেকে বেশি দরকার হচ্ছে এক্সেলের। আপনারা যতই বলেন যে এক্সেল নতুন এআই চলে আসছে, এক্সেলের আর সুযোগ নাই, না। আপনি যতক্ষণ পর্যন্ত এক্সেল এক্সপার্ট না হবেন, আপনি এআইও ঠিকমতো অপারেট করতে পারবেন না। এআই বলতে চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটি দিয়ে এখন এক্সেলের অনেক ক্যালকুলেশন করা যায়, বাট অপারেটই করতে পারেন না আপনি। আপনি চ্যাট জিপিটি দিয়ে কি ক্যালকুলেশন করবেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, একটা কোশ্চেন করবো। এই যে নিচে একটা নোট লেখা ছিল ওইখানে, এই যে এটা, একটু নিচে যদি আমাকে বিস্তারিত, আচ্ছা এটা হচ্ছে এখানে এটা একটু ভাইয়া বুঝাই সামনের যদি বলতেন এই যে। যে 4,50,000 যেটা আছে, এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। এই যে আমরা যে বেসরকারি চাকরিজীবীদের জন্য অব্যাহত হচ্ছে 4,50,000, ওইটা এখন হচ্ছে 5 লক্ষ টাকা হয়েছে। এটা আগে ছিল, বাট এই যে আমি যে এখানে বললাম না যে আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকামের উপরে আপনি একটা ছাড় পাবেন, মানে টোটাল ইনকামের উপরে 5 লক্ষ টাকা, এটা এই বছরের জন্য ছিল 4,50,000, কিন্তু নতুন একটা আপনার চেঞ্জ আসছে। ওইটা আমাকে ওই যে শাহিনুর রেজা ভাই উনি আমাকে জানালেন যে ভাই এটা নতুন একটা পরিপত্র হয়েছে, আগে 4,50,000টা বাদ হয়ে গেছে, ওইটাই এখন 5 লক্ষ হয়ে গেছে। আগে ছিল যে আপনার টোটাল ইনকামের উপর 4,50,000 সর্বোচ্চ আপনি ছাড় পাবেন, কিন্তু এটাকে আবার সরকার বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দিছে। এখন সব ক্যালকুলেশনে 5 লক্ষ টাকা হচ্ছে। হ্যাঁ শাহিনুর পাস ভাই, করে। আপনি তো আছেন, হ্যাঁ, কথা পাস বলছেন না কেন? করছে এবার। আচ্ছা, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।
আমি আপনাদের এখানে যারা আছেন, হ্যাঁ, আপনাদের জন্য আমার একটু এনকারেজ করার জন্য একটা স্পেশাল অফার আছে। স্পেশাল অফারটা হচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এটা তো আমার যে এক্সেল ট্রেনিংটা হয়, এখন আপনারা যদি ফি দেখেন, আপনারা যারা জানেন তারা জানেন যে এখন এই কোর্স ফিটা 1100 টাকা চলতেছে। বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম, আপনারা যারা এখানে জয়েন করছেন, স্পেশালি যারা ফ্রেশার আছেন, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা তাদেরকে এনকারেজ করার জন্য মূলত আমি যে অফারটা দিচ্ছি, ট্রাস্ট মি, এর আগে আমি কখনো দিই নাই। ঠিক আছে? সেটা হচ্ছে শুধু, আর এটা আমি কিন্তু বাইরে সার্কুলেটও করব না, শুধুমাত্র আপনাদের জন্য। এটা কিন্তু 699 টাকা। আমি জাস্ট চাই যে আপনারা অল্প মূল্যতে অ্যাটলিস্ট এক্সেলের যেই গুরুত্বটা সেটা বুঝতে পারেন। ঠিক আছে? আর এখানে আপনারা যদি, এই যে আমি ফর্মটা দিয়ে দিব, এখানে এই যে ক্লাসে কি কি শেখানো হবে আপনারা যদি দেখেন, এখানে 80টার উপরে আমি টপিক কভার করব, এবং সবগুলো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। বেসিক ডিসকাশন থাকবে, তারপরে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আমি যেই যেই টপিক গুলো শেখাবো, সেই টপিকের ফাংশন তো অনেকগুলো আছে, চার্ট নিয়ে ডিসকাশন করব, পিভট টেবিল, পিভট চার্ট, হ্যাঁ, সবকিছু এখানে ডিটেলে দেওয়া আছে। আমি আপনাদেরকে হাইলি এনকারেজ করব যে এই স্কিলটা আপনারা রপ্ত করেন। শুধুমাত্র যে সিভিতে লিখতেছেন যে এক্সপার্ট ইন এক্সেল, বাট এক্সেলে আসলে কিছু পারেন না, অন্তত এক্সেল ট্রেনিংটা করে যখন আপনারা এক্সেল টেস্ট দিবেন ফ্রেশার হয়েও, তখন যাতে ভালো পারফর্ম করেন। আমাদের ফ্রেশারদের মধ্যেই আমার লার্নার যারা আছে, আমার এখন পর্যন্ত 3000+ লার্নার আছে, তাদের মধ্যে 61 যারা ফ্রেশার, তারা আমাকে ফিজিক্যালি ফোন দিয়ে জানিয়েছে যে তারা বিভিন্ন অর্গানাইজেশনে জব পেয়েছে। তো এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি। আপনারা যারা এখন পড়ালেখা করতেছেন, আগে থেকে শিখে রাখতে পারেন, বাট যারা এখন মাত্র পাস করে ফেলছেন, তাদের জন্য কিন্তু এক্সেলটা মাস্ট ভাইয়া। হ্যাঁ, তো এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি অ্যান্সার করবো ইনশাআল্লাহ। বলেন। জি। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। ভাইয়া কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাকে সাপোজ একটা জি। অ্যামাউন্ট বলা হলো যে সাপোজ 4 লাখ টাকার উপরে আমাকে ট্যাক্সটা বের করে দিতে হবে। তো ডেফিনেটলি তারা এই হুম। অ্যামাউন্ট ছাড়া আমাকে অন্য কোনো অ্যামাউন্ট সাপোজ বললো না যে বেসিক কত, হাউস রেন্ট কত। আমি কি মানে অল দা টাইম এই বেসিকটা 50%, হাউস রেন্টটা না, 30%, এটা আর ম্যানিপুলেট বাকি করা যে যায়, 10% এবং আছে, এটা কি ডেফিনেটলি অলওয়েজ যখন এটা আপনাকে ফিক্সড কোশ্চেন নাকি করা এটা হবে, মানে চেঞ্জ হতে তারা পারে? অবশ্যই আর কিছু বলুক না বলুক বেসিক দিয়ে দিবে। বাকি যেটা আছে সেটা বলবে যে সেটা হ্যাঁ, আপনি আপনার মতো করে ফেলেন। এখন যে ট্যাক্সের যে অপশনটা করছে, এইখানে পার্সেন্টেজ ডাজন্ট ম্যাটার। হাউস রেন্ট কত হবে, মেডিকেল হবে, কারণ দেখেন এই পার্সেন্টেজের উপর তো আপনি হ্যাঁ। কোনো ছাড় পাচ্ছেন না। জাস্ট আচ্ছা, আচ্ছা। বেসিকটা ইম্পর্টেন্ট। সেটা আপনার বেসিকের উপরে আপনার প্রভিডেন্ট ফান্ডটা নির্ভর করতেছে, আর বোনাসটা নির্ভর করতেছে। জি ভাইয়া। তো বেসিক আপনাকে বলে দিতে পারে যে 40%, ওইভাবে আপনি ক্যালকুলেশন করবেন। তারপর আপনি জিজ্ঞাসা করতে জি, পারেন জি। যে আচ্ছা, রেস্ট অফ দা যে অ্যামাউন্ট আছে সেটাকে আমি কিভাবে সেগ্রিগেট করব, আমি কি আমার মতো করতে পারি? তো সে যদি বলে হ্যাঁ আপনি আপনার মতো করেন, করলেন। আচ্ছা, হ্যাঁ, জি, অবশ্যই। আচ্ছা, মানে এই পার্সেন্টেজের বিষয়টা আমার কোয়েশ্চেন করার ফ্রিডম আছে। জি, বুঝি নাই। আচ্ছা ভাইয়া, এটা ভাইয়া কি আমরা কোম্পানি যে টু কোম্পানি ভ্যারি করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, মানে অর্গানাইজেশন টু এই অর্গানাইজেশন পার্সেন্টেজটা কি ভ্যারি করে। কোম্পানি টু যেমন কোম্পানি ভ্যারি আমার করতে পারে? প্রিভিয়াস অর্গানাইজেশনে আমাদের ধরেন বিভিন্ন আচ্ছা, স্ল্যাবের আচ্ছা। কারণে আমাদের কোনোটাতে ছিল 52% বেসিক, আবার একটু যারা সিনিয়র তাদের 55%, আর একটু সিনিয়র যারা 50%, এরকম ভ্যারি করে। এটা ট্যাক্সের একটা বিষয়, কিন্তু আপনাকে ওই সম্মানটা রাখতে হবে ইয়ের উপরে, আহ লেবার লর উপরে। লতে যেই পার্সেন্টেজটা বলা আছে, মানে যেই বেসিকটা নিয়ে যেটা বলা আছে, সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওয়েলকাম। জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, জি। এই যে এক্সেল আমাদের যে পোস্ট করার জন্য যে হ্যাঁ, এক্সেল হ্যাঁ, পোস্ট প্রতিটা করার জন্য যে ক্লাসের অফারটা রেকর্ডেড ভিডিও দিলেন, দিয়ে দিত এই যদি আমি। পোস্টটা করি আমরা কি শুধুমাত্র সেটা ভিডিও না তো রেকর্ডটা ভাইয়া, পাবো? আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাপোর্ট করব। মানে আমার যা যা এক্সপিরিয়েন্স আছে সেটা ওকে, আমি ওকে। আপনাদেরকে প্রপারলি, আপনারা লিঙ্কডইনে কিভাবে নিজেদেরকে সেল করবেন, মানে কিভাবে রিক্রুটারদের নজরে পড়বেন, এমন কিছু ট্রিক আমি দেখাই দিব। আমি একটা দিছি না, পোস্ট শেয়ার করছি না, আমার কিন্তু পঁচিশ জি, হাজার জি, ফলোয়ার হয়েছে লিঙ্কডইনে। এটা কিন্তু এমনি জি, এমনি জি। হয় নাই। কেমন লাগছে দেখছি টেমপ্লেট গুলো, ভাইয়া, সুন্দর না? ওইটা দেখে ডাউনলোড করছি, আমার ট্যাবলেট গুলো ডাউনলোড করে রাখছি।
হ্যাঁ, পাওয়ার পাওয়ার হ্যাঁ পয়েন্টে হ্যাঁ, খুবই দেখেন ওই সুন্দর। 1 আমি নাম্বার আর নিজেও 2 প্র্যাকটিস নাম্বার যে করছি একটা ফোল্ডারটা আছে রিপোর্ট ওইটাতে খুব আমার অফিসের এক্সক্লুসিভ জন্য। ইয়ে আছে, দেখে ওখানে কিন্তু দেখে অনেক স্লাইড আছে। এ, তো ওইখান থেকে আপনি পার্ট বাই পার্ট অল্প অল্প কিছু ব্যবহার করবেন, বুঝছেন? হ্যাঁ অনেক ফ্লাইট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি প্লিজ ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ভাই আমি প্রশ্নটা করবো। আচ্ছা, পিএফ আমরা যেহেতু জি বলতেছি যে 25,000-এর ডাবল হবে জি জি টাকা, সাপোজ আর কি, মানে 50,000 টাকা আমরা কোম্পানি থেকে পাবো। এখন সেটা কোম্পানির রুলস করছে 2 বছর যদি আমি করি তাহলে পাবো। এখন আমি তো ঠিক না যে আমি 2 বছর করবো, আমি না, এক এটা তো প্রকার আসলে চাকরি ছেড়েও দিতে প্রেডিক্টেড। পারি। তো একটা উপায় সেক্ষেত্রে থাকে, আমি সেটা পিএফ আমার হচ্ছে অ্যামাউন্টটা ধরেন আপনি কি যেটা ডাবল 1 ভাবে নিব বছরের আগে নাকি তো সিঙ্গেল? আপনি চাকরি ছেড়ে দিলেন, কথার কথা। তো আপনার যখন হচ্ছে ইনকাম ইয়ারটা শেষের দিকে হবে তখন কিন্তু আরেকবার রিভাইজ হয়। এখন যদি আপনি লেটস সে 7 মাস চাকরি করছেন, তো আপনার 7ম মাসে আপনি তো আসলে প্রভিডেন্ট ফান্ডের জন্য এলিজেবল না, আপনার শুধু 1 মাস ট্যাক্স কাটছে। তো পরবর্তীতে আপনার তো পুরাটা 1 বছর ট্যাক্স কাটবে, তাই না? তখন আপনার কিন্তু ওই 1 বছরে এটাকে আবার রিকনসিলেশন করার একটা স্কোপ আছে। আর ট্যাক্সের একটা বিষয় ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি যদি একবার ধরেন আপনার বেশি ট্যাক্স দিয়ে ফেলেন সামহাও, পরবর্তী বছরে এটা হচ্ছে আপনি সমন্বয় করতে পারবেন, কিন্তু ওই টাকাটা ফেরত পাবেন না। তার নেক্সট বছরে আপনি সেই টাকাটা একটু কম দিলেন, বাট এক্সিস্টিং ইনকাম ইয়ারে ওই টাকাটা পাওয়ার মানে রিফান্ড পাওয়ার কোনো স্কোপ নাই। হ্যাঁ, নর্মালি আমাদের প্রেডিকশন যখন তাহলে আমি ক্যালকুলেশন হয় এক্সিস্টিং এ আমি আমরা চিন্তা ডাবল করব যে দেখাবো হ্যাঁ না আপনি মানে। যদি কনফার্ম স্টাফ হন তাহলে আপনার হচ্ছে ইয়ে হবে, আর আপনি যদি নন কনফার্ম হন তাহলে তো আপনার ওই ট্যাক্সের ওই প্রভিডেন্ট ফান্ডের ইস্যু আসবেই না, তখন আপনার ওই ইনভেস্টমেন্ট আপনি পাবেন না। এই যে দেখেন আমি যদি এখন কনফার্ম থেকে নন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি নন কনফার্ম দিয়ে দিলাম, এটা এখন তো কিন্তু দেখেন আপনার এটা তো মনে ইনভেস্টমেন্ট হয় নাই। টার্মসে লেখা থাকবে না আবে। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? জি হুম তবে ভাইয়া যদি এটা যদি টাকাটা যদি এক্সেমটেড নাও হয়, জি তারপরও কি আমি যদি 7 মাসের সময় যদি কোম্পানি না, ছেড়েও 7 দেই, মাসে তখন আপনি তো কি কোনো টাকা আমি পাবেন না, কি কারণ কোনো ওই যে টাকাই পাবো প্রভিডেন্ট না ফান্ডের একটা প্রভিডেন্ট ফান্ড রুল থেকে? আছে, আপনি যেদিন থেকে মেম্বার হচ্ছেন, মানে আপনি ম- কিন্তু 6th মান্থ থেকে মেম্বার হচ্ছেন, তাই না? তখন থেকে আপনার ন্যূনতম 1 বছর চাকরি করতে হবে ওই কোম্পানিতে, তাহলে আপনি ফুল আচ্ছা বেনিফিট আচ্ছা। পাবেন অ্যাজ পার জি জি। দ্য রুলস অফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা। জি ও হ্যাঁ, মানে নাহলে এখানে দুইটা একটা নিলেই ইয়ে দুইটা আছে, পায়। মানে আপনাকে একটা তো সার্টেন ও আচ্ছা আচ্ছা, টাইম অফ তাহলে পিরিয়ডে আপনাকে সার্ভ করতে হবে, আদারওয়াইজ তো পাবেন না। বাট আপনার একটা সুবিধা হচ্ছে আপনি যদি, হ্যাঁ যদি আপনি, কিন্তু এটা কি ভাইয়া আপনি প্রভিশন পিরিয়ড? কোম্পানিতে না পান, অন্তত এলিজিবল আপনারটা একটা তো টাইম পাচ্ছেন। থাকে। তো ওইটাও ধরেন আপনার ভাইয়া, ব্যাংকে সেভিংস এর মতোই তো। না তো ধরেন আপনাকে যদি আমি পুরো টাকা দিয়ে দিই 1 লক্ষ টাকা, আপনি তো কোনো সঞ্চয় করতে পারবেন না, কিন্তু আমি কিন্তু আপনার টাকা কেটে 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 কোম্পানিতে সেভ করে রাখতেছি। আইদার আপনি ডাবল পাবেন, ডাবল পাইলে তো মহালাভ, আর না হলে আপনি আপনার পোর্শন তো পাচ্ছেনই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে আমার এমপ্লয়ার্স যে এরটা পাবেন না, পোর্শনটা ওইটা 7 মাসে আপনারটা তো যতটুকু আপনি হয় ওইটা পাবেনই। পাবো, বাট ওই এমপ্লয়ার্স এরটা পাবো না। এরকম হলে তো ভাই কেউ চাকরিই করতো না। ও আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না, প্রভিশন পিরিয়ড, জি লজিক্যাল, ডেফিনেটলি লজিক্যাল ভাইয়া। ভাইয়া এটা কি প্রবেশন ভাইয়া পিরিয়ড, প্রভিশন পিরিয়ড জি। বলে? প্রভিশন পিরিয়ড? জি জি, আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। জি ইয়া, যে একটা প্রশ্ন ছিল যে জি এই অনলাইনে তো ট্যাক্স দেওয়ার এটা শুরু হয়েছে 24-এ, ঠিক আছে? তখন আমরা হইলো ভুলে কিছু টাকা না, ওইখানে জমা পাওয়ার তো দিয়ে ফেলাইছি আপনার বিলের উপরে, ওই রিফান্ডের টাকা তো কি কোনো কোনোভাবে সুযোগই নাই। ই করা যায়? মানে রিফান্ডের কোনো আমার নলেজ অনুযায়ী ওই টাকা তো এটা আর ভাই পাবেন না। গভর্নমেন্টের গভর্নমেন্টের খাতে একবার টাকা চলে গেলে এটা ক্যাশ টাকা আসার কোনো সুযোগ নাই, আপনি অ্যাডজাস্ট করতে না, পারবেন ক্যাশ না, আমি পরবর্তীতে। ওইখানে চাচ্ছি যে আমি যদি এবছর আমাদের এটা ট্যাক্স হয় আমি ওর ঠিক সাথে বলতে পারতেছি না, কম্প্রোমাইজ করা আমি তো করা ট্যাক্সের কিছু হয়। মানুষ না, আমি জাস্ট আপনার কোশ্চেনটা বুঝি না, আরেকবার বলেন তো। আমি গেছে বছর তো এই ট্যাক্স দেওয়ার সময় যে এইটা অনলাইনে যখন ফিল আপ করছি তখন ওখানে আমাদের যে জিরো রিটার্নস হয়েছিল, পরে প্রথমে আমরা না বুঝে 5,000 টাকা জমা দিয়ে ফেলাইছি, পরবর্তীতে এটা জিরো রিটার্নস আসছে, বুঝছে?
এখন তাহলে ওই আপনার টাকাটা যেটা কিভাবে অ্যাডভান্স আচ্ছা, শাহিনুর রেজা যেটা ভাই কথা দিচ্ছেন এটা বলতেছে আপনি নাকি? এই বছরে অ্যাডজাস্ট করতে পারবেন। শাহিনুর রেজা ভাই, ওটা অ্যাডজাস্ট করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার এই এই না যে না, কথা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা শাহিনুর রেজা না, ভাই, উনি একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, খুবই ভালো নলেজেবল মানুষ। উনি সামহাও মনে হয় জয়েন করতে পারে নাই, চিটাগং এ থাকে। তো আপনাদের যদি ট্যাক্স সংক্রান্ত কোনো সাপোর্ট লাগে রিটার্ন সাবমিশনের জন্য বা কোনো কোয়েশ্চেনের জন্য, উনাকে আপনি নক করতে পারেন। আমার একজন লার্নার আছে, তার নাম্বারটাও আমি দিয়ে রাখতেছি। উনার নাম হচ্ছে মিফতাহুল জান্নাত ভাই। তো উনি আমার somehow মনে হয় 56 বা 57 ব্যাচের বা 80 ব্যাচের মনে হয় লার্নার। তো উনি রিসেন্টলি ট্যাক্স প্র্যাকটিশনার হয়েছে আর কি। হ্যাঁ, দুইজনে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। তো ওনাদের থেকে আপনারা সাপোর্ট নিয়ে নিন। ঠিক আছে, আমাদের আর হয়তো 2 মিনিট আছে। আমি আর বেশি কথা বাড়াবো না। আশা করি যে আপনারা একটা এখানে আই ওপেনার একটা সেশন হয়েছে, কিছুটা জিনিস বুঝতে পারছেন। আরো ডিটেইল হচ্ছে আমি ধরেন একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, যে এখানে পুরা জিনিসটা সুন্দরভাবে বর্ণনা করা থাকবে, যাতে আপনারা আরেকবার রিকল করতে পারেন। আর এই ক্লাস রেকর্ডেড ভিডিওটা আমি আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। ঠিক আছে, আপনাদের ওভারঅল কি মোটামুটি কিছু ভ্যালু অ্যাড করতে পারছি আজকে? ভাই আজকের ক্লাসটা খুবই আচ্ছা, ইনফরমেটিভ। এই জিনিসটা নিয়ে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করেন। কিছু তো জানতে আর আমি পারছি চাই যারা আপনারা ফ্রেশাররা আছেন আহ, বা ওইভাবে এখনো পর্যন্ত ট্রেনিং কোনো ইয়ে নাই, সিভি ভারী করার জন্য অন্তত এই জিনিসগুলো ছোট ছোট করে লিখবেন, যে আমি এনাফ বা এডুকেট নলেজ ইন ট্যাক্স ডিডাকশন ফ্রম স্যালারি, এইটুকু লিখে রাখেন, যাতে রিক্রুটারের চোখে পড়ে, যাতে ঠিক আছে আমি ওকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করি, দেখি কি পারে। আমার তো পেরোলে লোক দরকার বা আমার অ্যাকাউন্টসে ট্যাক্স ক্যালকুলেশনের লোক দরকার, দেখি পারে কিনা। তখন যদি আপনি কিছুটাও অ্যান্সার দিতে পারেন, তখন দেখবেন যে আপনার কিন্তু স্কোপ অনেক বেশি বেশি থাকবে, চান্সেস অনেক বেশি থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সেশনে জয়েন করার জন্য। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।